হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে এআই ভিত্তিক ডিজিজ ডায়াগনোসিস এবং ডিজিজ ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বহুল আলোচিত একটি রোগ যেটা আপনারা জানেন বা অনেকেই হয়তোবা শুনেছেন, কিন্তু এবং ভাবেন যে এই ধরনের রোগ কিভাবে ডক্টরের কাছে যাব, বলবো। আম, এই সংক্রান্ত একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো আপনারা কি বুঝতে পেরেছেন আমি আজকে কোন রোগ নিয়ে আলোচনা করব? তাহলে আর জল্পনা কল্পনা না করি। তো আজকে আমি একটু পায়ুপথের কিছু খুব কমন কিছু রোগ, বিশেষ করে দুটি রোগ নিয়ে খুব কথা বলবো। তার ভিতরে একটি আছে যে পায়ুপথে ফেটে যাওয়া, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যানাল ফিশার বলে থাকি। আর একটা বিষয় যেটা বলবো সেটা হলো পায়খানার রাস্তার পাশে, বায়ুপথের পাশে আর একটি নতুন করে একটা ওপেনিং তৈরি হওয়া, বা যেটাকে আমরা বলি পেরিয়ানাল ফিস্টুলা, এবং মলদ্বারের আশেপাশে ফোলা, সেখান থেকে ফোড়া। এই সংক্রান্ত কিছু জিনিস নিয়ে একটু সচেতনতা আজকে বৃদ্ধি করার চেষ্টা করব। যে আমি ডক্টর আসিফ, আমি পেশায় একজন সার্জন। আমি বর্তমানে সোলারদি মেডিকেল কলেজে ট্রেনিং স্পেশালিটি ট্রেনি হিসেবে কর্মরত রয়েছি। সাথে সাথে আমি ম্যাক্স ডিজিটাল ল্যাব মিরপুরে একটি চেম্বার করছি। তো আমি প্রথমেই যেটি বলবো যে মলদ্বারে ফেটে যাওয়া, এটাকে আমরা বলি অ্যানাল ফিশার। সো লেটস গো টু এআই, দ্যাট মিনস অ্যানাল ফিশার। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি, একটা মলদ্বারের ছবি এখানে আছে। এখানে দেখা যাচ্ছে মলদ্বারের ঠিক বাইরের অংশ, যেটি হাতে লাগে, বা আমরা সাধারণত বলি বাংলা ভাষায় পানি খরচ করার সময় হাতে এখানে একটা ফিলিংস বোঝা যায় যে এখানে কোনো একটা ক্র্যাক বা এখানে কোনো ফাটা বা এই সংক্রান্ত কিছু একটা আছে। তো আমরা এই যে এখানে দেখেন অ্যানাল ফিশার একটা ফাটা, এখানে এই জায়গাটা প্রচন্ড পেইনফুল, একটা ব্যথাযুক্ত যে জায়গা, যেখানে সামান্যতম খোঁচা বা সামান্যতম ইনজুরি, ইট ফিলস নাইটমেয়ার। এটা অনেক সময় নাইটমেয়ারের মতো মনে হয়। তো অ্যানাল ফিশার আসলে জিনিসটা কি? একটা স্মল টিয়ার বা ক্র্যাক ইন দ্য ডেলিকেট লাইনিং অফ দ্য anal canal. So it is a very common condition that causes sharp, severe pain, bright red bleeding, and primarily during or after the bowel movement. এখানে বোঝা যাচ্ছে যে সাধারণত ডেফিকেশন করার সময়, দ্যাট মিনস মল ত্যাগ করার সময় প্রচণ্ড ব্যথা, এবং মলত্যাগের পরে আহ, মলের সাথে সামান্য রক্ত যাওয়া, এবং পরবর্তীতে মলদার ব্যথা হয়ে থাকা। এবং পেশেন্ট বলে যে আমার এটি একটা নাইটমেয়ার। আমি যখন মনে করি আমার ডেফিকেশন করা দরকার আমার মলত্যাগের সময়, ঠিক তার আগ মুহূর্তে আমি মনে হয় আমি একটা স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখি। বলছে কি ধরনের দুঃস্বপ্ন? যে আমি হয়তোবা মাথা ঘুরে পড়ে যাব, ব্যথায় হয়তোবা আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি। এই ধরনের নাইটমেয়ারের কথা রোগীরা আমাদের কাছে এসে পড়ে। তো সেক্ষেত্রে আমরা ধরেই নেই যে ওনার অ্যাকিউট অ্যানাল ফিশার, দ্যাট মিনস এটা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। তো আমরা সেক্ষেত্রে পেশেন্টের সাথে ডিটেলস হিস্ট্রি নেই যে কবে আপনার মলদ্বারে আপনি প্রথম ইনজুরিটা আপনার হয়েছিল, দ্যাট মিনস ফাটাটা কিভাবে হইল। তাহলে এটা একটা ইনসিডেন্স রয়েছে। যেমন কিছু কিছু মানুষজন যারা আছেন, যারা দাঁড়িয়ে থেকে কাজ করেন, তাদের প্রলং স্ট্যান্ডিং বলি। তারপরে কিছু মানুষ আছে যারা তাদের বাওয়েল ব্লাডার হ্যাবিটটা ঠিক নেই, ফলে তাদের কনস্টিপেশন, দ্যাট মিনস কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জটিলতা আছে। কিছু মানুষ আছে যারা একটু বয়স্ক। সাধারণত বয়স্ক মানুষের আহ, দেখা যায় যে তাদের ক্রনিক কনস্টিপেশন, দ্যাট মিনস অনেক দিন ধরেই কষার সমস্যাটা রয়েছে, ফলে তারা বয়স্ক অবস্থায় যাওয়ার পর পর এই নতুন ধরনের রোগ, যেটা তার এতদিনে হয় নাই কিন্তু এখন দেখা দিয়েছে। এটা আসলে ওনার জন্য একটি ডিজাস্টারাস, কারণ এই বয়সে এই মলদ্বারের সমস্যা নিয়ে হাঁটা চলা বা প্রাত্যহিক কাজকর্ম করা একটা
দুরূহ ব্যাপার। তারপরে 3 নাম্বার সিমটমটা হলো ডিসচার্জ। দ্যাট মিন্স ওই ফাটা জায়গা থেকে ক্রমাগত রস ঝরে, কষ ঝরে, যেটা পরবর্তীতে দেখা আন্ডার গার্মেন্টস বা কাপড় চুপড়ে লেগে যায়, যেটা রুগীরা অস্বস্তি ফিল করে, বলে যে এখানে পুষ পানি পড়ে। এটা রুগীর ভাষায় বললাম। রুগীরা বলে যে এই দিক দিয়ে ক্রমাগত পানি পড়ে, পুষ পড়ে। তখন আমরা বলি পুষ পড়ে, বলছে হ্যাঁ, অনেক সময় শুলায়, টাটায়, চিনচিন করে, চুলকায়। ঠিক আছে, তাহলে চুলকানো একটা বড় একটা কমপ্লেন। এই অ্যানাল ক্যানালের এই এরিয়াতে যেহেতু ডিফিকেশন হয় ক্রমাগত, এদিক দিয়ে মল পাস করে, সো সাধারণত মলের ভিতরে তো এর মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে। সো কোনো কোনো ব্যাকটেরিয়া সেখানে ইরিটেশন করে। তাছাড়া এটা একটা মানে টান ঢিল জায়গা, দ্যাট মিন্স এটা প্রসারিত হয় এবং এটা সংকুচিত হয়। সো এইখানে অনেক ব্যাকটেরিয়া এমনিতেই জমা থাকে, যা পরবর্তীতে ইরিটেশন করতে পারে। তার মধ্যে যদি আপনার ওখানে কোনো ক্র্যাক থাকে, দ্যাট মিন্স ওনটা ওপেন হয়ে গেছে। সো ওই ক্র্যাকের ভিতরে ব্যাকটেরিয়াগুলো ঢোকে, ঢুকে ওইখানে ইনফেকশন করে, এবং ওইটা আলটিমেটলি ফুল আশেপাশে মাসেল ফুলে যে ওইটা একটা মানে ইনডিউরেশন করে। ইনডিউরেশন বলতে গেলে একটা ভাঁজ তৈরি করে, এরকম একটা ভাঁজ যার ভিতরে আলসার বা ওই ঘাটা অবস্থান করে, এবং কোনোভাবে ওটি নর্মালি এই ঘা ভালো হতে চায় না। কারণ প্রতিবারই যখন একটা মানুষের কোষ্ঠকাঠিন্য থাকে, তখন বারবার মলদারটা প্রসারিত হচ্ছে, এবং সেটা অল্প সময়ের জন্য ট্রিমেন্ডাস প্রেশার, অনেক বেশি পরিমাণে চাপ ওইখানে লাগছে। দ্যাটস ওয়াই ওইটা পুনরায় ফেটে যাচ্ছে। সো এটা হিল হওয়ার টাইম পায় না। একটা ঘা, এটাকে হিল করার জন্য রেস্ট দিতে হবে। সো নেচার কি করে, ওইটাকে রেস্ট দেওয়ার জন্য ওইটাকে একটা ভাঁজের মধ্যে নিয়ে আসে, মানে একটা মিউকোজাল ফোল্ডের মধ্যে নিয়ে আসে, এবং ওইখানে ব্লাড সাপ্লাই কমে যায়, এবং আলটিমেটলি ইনফেকশন ব্যাকটেরিয়া তো আছে। সো সব দিক থেকেই দেখা যায় যে ফাটাটা তার পুরোপুরি ভালো হয় না, এবং ফাটার আশেপাশে এবং আমরা দেখি শক্ত হয়ে আছে। রিপিটেড ইনফেকশন বা বারবার ইনফেকশন হওয়ার কারণে দেখা গেল সেই জায়গাটা শক্ত হয়ে যায়। দ্যাটস ওয়াই তার ওখানে ব্লাড সাপ্লাই ভালো মতো পৌঁছাতে পারে না, যার কারণে ওই ঘাটা আর ভালো হয় না। এবং এখান থেকে পরবর্তীতে যে সমস্যা যেটি আমি বলতে চেয়েছি, সেটি হলো ফিস্টুলা, বা অন্য দিক দিয়ে একটা অ্যাবনর্মাল রাস্তা বা ট্র্যাক্ট তৈরি হওয়া, এবং এটা আলটিমেটলি বিভিন্ন জায়গায় স্কিনের মলদ্বারের আশেপাশে যে কোনো জায়গায় এটা ওপেন হতে পারে। তো যাই হোক, একটা রোগ থেকে অন্যান্য রোগে চলে আসে। তাহলে আমরা জানলাম যে এই ধরনের যারা আছেন, যে অনেক দিন ধরে কষা পায়খানা ছিল, হঠাৎ করে কোনো একদিন কোনো ফিশ বোন, মলের ভিতরে অনেক সময় ফিশ বোন থাকে, বা মিট বোন থাকে, বা এনি রাফ সাবস্টেন্স থাকতে পারে, ভেজিটেবল ওয়েস্ট থাকতে পারে, বা এনি হার্ড সাবস্টেন্স থাকতে পারে, যেটি সাডেনলি মলদ্বারে আঘাত পাওয়ার কারণে কিন্তু অ্যানাল ফিশারটা ডেভেলপ করছে বা এই ঘাটা হয়েছে। পরবর্তীতে যদি তার লাইফস্টাইল ঠিক থাকে, তার যদি কষা পায়খানা যে যে নেচারটা, এটা যদি আমরা কারেকশন করতে পারি, বা আমরা যদি এটাকে মেনটেন করতে পারি এবং প্রপার ব্লাড সাপ্লাইয়ের ব্যবস্থা করি, সাথে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে পারি, দ্যাট মিনস কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যথা ম্যানেজ করে, পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশান করতে হবে, যেমন খাদ্যাভ্যাস পরিবর্তন, একই সময়ে মলত্যাগের অভ্যাস করা, তারপরে উঁচু পায়খানা বা কমোড পায়খানা যেটা আমরা বলি, হাই কমোড, এটা যদি এটার অভ্যাস করা, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় উই আর ইন দিস লো সোশিও ইকোনমিক কান্ট্রি। সো এখানে হাই কমোড ব্যবহারের যে বিষয়টি, এই যে হ্যাবিটটি, এটা এখন অনেক মোটামুটি সচেতনতা হয়েছে, এখন অনেক গ্রামে গঞ্জেও হাই কমোড পাওয়া যায়। কিন্তু একটা সময় ছিল যখন এই হাই কমোড বা এই ধরনের উন্নত ল্যাট্রিন বা টয়লেট সিস্টেম আমাদের দেশে অ্যাভেলেবল ছিল না। ফলে মানুষজন ট্রিমেন্ডাস প্রেশার দিয়ে প্যানে মলত্যাগ করতো, যার কারণে এই ধরনের রুগীগুলো আমাদের কমন। একটা বিষয় জানা দরকার যে আমরা তো দুই দুই পায়ে হাঁটি, দ্যাট মিনস আমরা অ্যান্টি গ্র্যাভিটিতে হাঁটাহাঁটি করি, কিন্তু ফলে আমাদের মলদ্বারটা কিন্তু অ্যান্টি গ্র্যাভিটি থাকে, নিচের দিকে থাকে। কিন্তু এটা যদি চার পেয়ে আহ, কোনো প্রাণী হয়, যেমন গরু, ছাগল, বা কোনো তৃণভোজী প্রাণী বা আদার্স, এদের কারোই কিন্তু এই ধরনের অ্যানাল ফিশার বা এই ধরনের সমস্যা নেই, কারণ তাদের মলদ্বারটা এই অবস্থায় থাকে, এই অবস্থায়। দ্যাটস ওয়াই এখানে প্রলং প্রেশার হওয়ার চান্স কম। বাট দের ইজ এ চান্স অফ ইঞ্জুরি। ইঞ্জুরি তো যে কোনো সময় হইতে পারে। তো 100% এখান থেকে সেফ না হলেও আমাদের সবসময় একটা ফ্যাক্টর প্রেজেন্ট থাকে। সো আমাদের
মেইনলি লাইফস্টাইলটা মডিফাই করতে হবে, সাথে সাথে আমাদের সেখানে ভালো ব্লাড সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে। আমরা কিছু মলম ব্যবহার করি, জিটিএন মলম পাওয়া যায়, অ্যানাকেইন, রেক্টোকেয়ার বা এরকম বিভিন্ন নামে আমাদের বাজারে পাওয়া যায়। এই ধরনের ওষুধ মলদ্বারে ব্যবহার করা যেতে পারে। আফটার ডেফিকেশন আমরা ওটা ব্যবহার করতে পারি। 2 নাম্বার, ভালো অ্যান্টিবায়োটিক্স যেমন সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিরাজল অ্যান্ড কিটোরোল্যাক টাইপের ড্রাগ, যেগুলো ব্যথা কমায়, কারণ ব্যথা একটা বড় সমস্যা। ব্যথার কথা চিন্তা করে অনেকেই বাওয়েল হ্যাবিটটা ঠিক করতে পারেন না, কারণ উনি ভয় পান। দ্যাটস ওয়াই ডেইলি যে বাওয়েল হ্যাবিট এইটা মেনটেন হয় না, যার কারণে পরবর্তীতে দেখা যায় যে ওনারা 2 দিন 3 দিন পরে ওনারা ডেফিকেশন করতেছেন, ফলে আলটিমেটলি কনস্টিপেশন যেটা বা কোষ্ঠকাঠিন্য এটা পুরোপুরি নির্মূল হচ্ছে না। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে কিছু মেডিকেশন দেই যেটা টেম্পোরারি, এটা টেম্পোরারি তাকে সুবিধা দিবে, কিন্তু লং টার্ম এটার কোনো বেনিফিট ওনারা পাবেন না। সেক্ষেত্রে লাইফস্টাইলটা মডিফাই করাটাই মূল উদ্দেশ্য, সাথে সাথে মেডিকেশনটা হলো একটা মুখ্য বিষয়। এর সাথেও আমরা দেখি যে ওইখানে ঘাকে প্রোটেক্ট করার জন্য চারপাশে অ্যানাল টোন বা আমাদের মলদ্বারের যে শক্তি বা মল ধরে রাখার যে শক্তি, এই জিনিসে অনেক সময় বৃদ্ধি পায় ব্যথার কারণে। সো আমরা মলদ্বার পরীক্ষা করি, আমরা মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করি, সাথে আমাদের প্রক্টোস্কোপি নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটাতে আমরা ভেতরে কোনো ক্র্যাক, কোন পজিশনে ক্র্যাকটা আছে, এটা নিচে, উপরে না সাইডে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। ফলে সে অনুযায়ী চিকিৎসা সেটা দেখা যায়। কখনো কখনো ঔষধে আমরা ট্রাই করি, আবার যদি ঔষধ ফেল করে বা ঔষধে যদি অ্যাডিকুয়েটলি ভালো না হয় বা ইনফেকশনটা অনেক আগেকার হয়ে থাকে, বারবার ইনফেকশন হয়েছে, বারবার সে ওষুধ খেয়েছে, কিন্তু কোনোভাবে সে 100% নির্মূল হয় নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি, অপারেশনের দিকে যেতে পারি। এখানে আপনারা দেখেন, এই আমি যে কথাগুলো বললাম এখানে খুব সিমটম আকারে বলা আছে যে তার খুব ব্যথা হবে, রক্ত যেতে পারে। স্কিন ট্যাগ বা অ্যানাল স্কিন ট্যাগ বলতে বোঝাচ্ছে যেখানে ঘা সেই বরাবর আম, একটা চামড়ার মতো অপশন থাকবে। এটা কিন্তু আপনাদের একটু জেনে রাখা দরকার। আমরা যদি একটু দেখাই, স্কিন ট্যাগ ফর অ্যানাল ফিশার, অ্যানাল ফিশার। আচ্ছা, আমরা যদি এখানে প্রক্টোলজি যে ওয়েবসাইট, এখানে কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছি, আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা এই মলদ্বারের সামনে একটা অংশ ঝুলে আছে বা একটা চামড়ার একটা অংশ বের হয়ে আছে। এরকম কিন্তু আমরা সাধারণত এই ধরনের রুগীরা বলে যে পানি খরচ করার সময় আমার হাতে কি যেন একটা লাগে। এটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই বরাবরই ঘাটা থাকে। মেইনলি ঘাকে প্রোটেক্ট করার জন্যই এই স্কিনটা বাইরের দিকে বের হয়ে নিচের দিকে ফোল্ড তৈরি করে। এটা ইট ইন্ডিকেটস দেয়ার ইজ এ আলসার জাস্ট অ্যাবাভ দি স্কিন ট্যাগ। এই স্কিন ট্যাগ বরাবরই কারো কারো কাছে আহ, ওই ঘাটি থাকে, ফলে বলে যে আমার ওইখানে একটা ব্যথা, ওই জায়গায় একটু খড়খড়া, একটু শক্ত, ঠিক ওই বরাবর নিচে একটা চামড়ার একটা অংশ ঝুলে আছে। তো তার মানে এটা দেখে অনেক আতঙ্কিত হন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি খুবই স্বাভাবিক, আমরা অপারেশনের সময় এই অংশটি রিমুভ করে দিই, এটা থাকে না। ফলে এই ধরনের কষ্ট বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এছাড়াও এই রোগটি এটাকে সেন্টিনেল স্কিন ট্যাগ বলে। সাধারণত 6 o'clock বা যেখানেই আহ, আপনার মানে ঘাটি থাকুক, ওই বরাবরই কিন্তু স্কিন ট্যাগটা প্রেজেন্ট থাকে। এটা সাধারণত কখন নর্মালি চলে যায় না, আমি যেটা বলতেছি অপারেশনের মাধ্যমে চলে যাইতে হয়। কারো কারো যদি দেখা গেল কিছু দিনের জন্য অ্যানাল ফিশার হয়েছে, সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেশন, এভরিথিং যদি সে কন্ট্রোল করে, দেখা গেল এটা ভালো হয়ে যায়। আর যদি যাদের স্কিন ট্যাগ ডেভেলপ করে গেছে, যাদের রিপিটেড ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটি নর্মালি যাবে না, তখন এখানে অপারেশন করতে হতে পারে। সো আমরা কি কি ধরনের চিকিৎসা এখানে করি অ্যানাল ফিশারের, তাহলে চিকিৎসাটা কি?
তাহলে কি মানে আমি ওষুধের চেষ্টা করব নাকি আমার সার্জারি দরকার? এটা কিন্তু অনেকেরই একটা কোয়েশ্চেন বা প্রশ্ন। তাহলে কি করতে হবে? আগে হাই ফাইবার ডায়েট, যেটা আমি বলতেছি লাইফস্টাইল মডিফিকেশন, ডেইলি ডেফিকেশন হ্যাবিট, হাই ফাইবার ডায়েট, ফ্লুইড রিলেটেড ফুড, এটা আমরা খাবো। 2 নাম্বার কি, আমরা কি করব? এক্সিশন। আমরা ওই দেখা গেল যে যেখানে ঘাটা ওই জায়গা পুরোটাই এক্সিশন করে দিতে পারি যদি অনেক বেশি বড় হয়, এবং সেখানে নিউলি ডেভেলপড একটা প্রসিডিওর দ্যাট ইজ লেজার, আমরা লেজারও করতে পারি। কিন্তু এটা যদিও এখনো পর্যন্ত লেজারটা খুব বেশি পপুলার না, বাট লেজার দিয়ে অনেক সময় কাটা যায়। আমরা যে অংশটা স্পিনটার কেটে দিই সেটা আমরা লেজার দিয়ে আমরা এটা করতে পারি। এছাড়া কম্বাইন প্রসিডিওর, যেটা খুব কমন, যেটা আমরা অপারেশনের সময় করি, আমরা কি করি? আমাদের মল ধরে রাখার জন্য, মানে যে টোন বৃদ্ধি পেয়েছে, যে মলদারের চারপাশে যে রিং এর মতো একটা স্ট্রাকচার আছে, 2টা রিং থাকে, এক্সটার্নাল আর ইন্টারনাল অ্যানাল স্পিনটার, দ্যাট মিনস এই মলটাকে ধরে রাখে। সো এই রোগটা হয়েছে কি কারণে? যে ঘাটি ভালো হয়নি, কারণ ওইখানে অ্যানাল টোন অনেক বেশি থাকার কারণে মাসেল খুব টর্ট হয়ে থাকে, তার সাথে ওখানে ব্লাড সাপ্লাই পৌঁছাতে পারে। এখন আমরা যদি মাসেলের যে টোন এটাকে যদি রিলিজ করে দিই, আমরা যদি এর পাওয়ার একটু কমায় দেই, তাহলে ইন্টারনাল স্পিনটার যেটা আছে, যেটা ভেতরের দিকে থাকে, আমরা এই অ্যানাল স্পিনটারটাকে পার্শিয়ালি কেটে দিই। তাহলে কি হয়? অ্যানাল টোনটা কমে যায়, ফলে আলসারটা সামনে চলে আসে, আলসার আর ফোল্ডের মধ্যে লুকায় থাকতে পারে না, তখন এখানে ব্লাড সাপ্লাই নর্মালি হয়। তারপরেও আমরা কিছু মেডিকেশন, আমরা কিছু ইউজ করি, দ্যাট মিনস আমরা কিছু মলম ইউজ করি। এটা বলে যে মানে জিটিএন মলম, দ্যাট মিনস এটা হলো ভেসোডাইলেটর। আমাদের ব্লাড সাপ্লাই বাড়ানোর জন্য কিছু মলম আছে যেগুলো আমরা দিই ওখানে, মানে ডেফিকেশনের পরে বা দিনে 1বার বা 2বার আমরা এটা ব্যবহার করি। দ্যাটস ওয়াই এটা আস্তে আস্তে হিল হয়ে যায়। এছাড়াও অপারেশন পরবর্তীতে সিজ বাত বা হিপ বাত নামে একটা ব্যাপার থাকে, সেটা হলো পানিতে বসার একটা নিয়ম। অনেকে এটা শুনেছেন, আপনারা যাদের আশেপাশে যারা মলদ্বারের অপারেশন করেছেন বা মলদ্বার সংক্রান্ত জটিলতায় ভুগছেন, আপনারা কিন্তু শুনেছেন যে অপারেশনের পরে ওই মলদ্বারের আশেপাশে প্রচণ্ড ব্যথা এবং ওইখানে অনেক সমস্যা হতে পারে। এটা থেকে নির্মূল হওয়া বা মানে ইমপ্রুভ হওয়ার একটা প্রসেস হলো সিজ বাত বা হিপ বাত। অপারেশনের পরে আমাদের স্বাস্থ্যকর্মীবৃন্দ ওনারা এই হিপ বাত দেওয়ার প্রসেসটা শিখিয়ে দেবেন। সেটা হলো কুসুম কুসুম গরম পানির ভিতরে 2-3 ফোঁটা প্রোভিডন আয়োডিন দেওয়ার পরে ঠিক 1 কবজি পর্যন্ত পানি, যাতে করে গামলার ভিতরে বা বাওয়ালের ভিতরে 1 কবজি মতো পানি থাকবে। এর ভিতরে আমাদের হিপটাকে ওখানে বসাতে হবে, পেরিনিয়ামটা, দ্যাট মিনস মলদারটা ওখানে ভিজাতে হবে। ফলে এই যে হালকা লুক ওয়ার্ম ওয়াটার বলি আমরা, হালকা গরম পানিতে যে ছেঁক লাগা, বা এটা দিনে 2বার বা 3বার, এবং ডেফিকেশন করে আসার পরে আরও 1বার, এভাবে যখন বারবার বসবেন, তো সুন্দর ওই জায়গাটা ড্রেসিং হয়ে যাবে অটোমেটিক। সাথে ডেব্রিস বা অপারেশনের পরে যে রক্ত পুঁজ যা জমা থাকে এগুলো বের হয়ে যাবে, এবং ব্যথাও ইমপ্রুভ হবে। যেহেতু আমাদের ওই রিজনে প্রচুর নার্ভাস সিস্টেম বা নার্ভের কানেকশন থাকে, 2 ধরনের, মানে সেন্সরি মোটর বোধ থাকে, দ্যাটস ওয়াই ওই জায়গাটা খুব পেইনফুল। এখন এই ধরনের পানিতে বসলে এটা ইমপ্রুভ করে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি বলতে চাচ্ছি যে এই ধরনের রোগ নিয়ে আপনারা বসে থাকবেন না। দেখা গেল আপনাদের এরকম সমস্যা হয়েছিল, হ্যাঁ, আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করবেন। আপনাদের ওষুধপত্র, কোনো সার্জনের কাছে যদি যান তাহলে ওষুধপত্র অবশ্যই দিবে তারা। আর যদি মনে করে যে না, ইট কুড বি এ কমপ্লিকেটেড কেস, সো আমি বলবো যে যারা ডক্টর আছেন, যারা মেডিসিন স্পেশালিস্ট বা যারা গাইনি স্পেশালিস্ট ইন কেস অফ ফিমেল, এবং যারা আপনার এন্ডোক্রাইনোলজিস্ট থেকে শুরু করে ডায়াবেটিক যারা ম্যানেজ করেন, তাদেরও কিন্তু কারো কারো এই ধরনের হয়। কারণ ডায়াবেটিক রুগীদের কি হয়, তাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের হিলিং পাওয়ারটা কম থাকে, ফলে তাদের অ্যানাল একবার টিয়ার হইলো, কিন্তু এই জিনিসটা বারবারে হয়। সো আমি ওনাদের ক্ষেত্রে, ওনাদের জন্য আমি সাজেশন দিব, বা আপনারা যারা জনসাধারণ, আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা কোনো সার্জনকে দেখাবেন। ইট কুড বি আ কলোরেক্টাল সার্জন, ইট কুড বি আ জেনারেল সার্জন, জেনারেল কলোরেক্টাল সার্জন, ওনারাই আসলে ডিল করে মেইনলি এই মলদারের ব্যাপারটা। সো এগুলো নিয়ে বসে থাকার কিছু নেই, লজ্জার কিছু নেই। আপনাকে অবশ্যই প্রপার চিকিৎসা নিতে হবে ইন দ্য প্রপার টাইম। আপনাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে হবে। তো আমি বলবো যে আপনারা দেরি করবেন না, অবশ্যই একজন
সার্জনের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা পরবর্তী ম্যানেজমেন্ট নেবেন, কারণ কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেশনেই এটা ইমপ্রুভ করে যায় এবং পেশেন্টদের অপারেশন দরকার হয় না। অ্যান্ড দেখা গেল যারা খুব কমপ্লিকেটেড, যারা অনেক পরে আসেন, ফলে তাদের মেডিকেশন দিয়ে খুব একটা লাভ নেই, আমরা সরাসরি দেখেই বুঝে যাই যে না আপনার মেবি দিয়ে হবে না, ওষুধ দিয়ে হবে না, বাট উই উইল ট্রাই। আমরা আপনাকে মানে প্রিপেয়ার করার জন্য মেডিকেশনস দিব, আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালিসিস দিব, এভরিথিং দিব, পেন কমানোর চেষ্টা করব, কিন্তু আলটিমেটলি আপনার পুরোপুরি এটা ইমপ্রুভ করবে না। দ্যাটস ওয়াই আপনাকে স্পিনটারেটমি বা পরবর্তী চিকিৎসায় যেতে হতে পারে। ধন্যবাদ। আজকে এতটুকুই। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং আপনাদের সচেতনতা একটু হলেও বাড়ছে, এবং এই ধরনের রোগ নিয়ে বসে না থাকার টেন্ডেন্সি যেন মানুষের মধ্যে না তৈরি হয়, এই জন্য এই ভিডিওগুলো করা। সো আশা করি আপনারা মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন, এবং অবশ্যই সার্জনকে দেখাবেন, সেই অনুযায়ী কাজ করবেন। ধন্যবাদ। আপনাদের সকলের জীবন শুভময় হোক। সালামু আলাইকুম।